কল্পনা করুন, আপনি ভবিষ্যৎ দেখতে পারেন। প্রতিটা মুহূর্তের 2 মিনিট আগেই আপনি জানেন কি ঘটতে যাচ্ছে। কেউ আপনাকে ঘুষি মারতে আসলে আপনি আগেই সরে যান। কেউ আপনাকে গুলি করলে আপনি গুলির পথ দেখে এড়িয়ে যান। শুনতে অসাধারণ লাগছে, তাই না? কিন্তু যদি এই ক্ষমতার কারণেই আপনার পিছনে FBI লেগে যায়, আর একই সাথে সন্ত্রাসীরাও আপনাকে মেরে ফেলতে চায়, কারণ তারা জানে আপনি তাদের পারমাণবিক বোমা বিস্ফোরণের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। আজকে আমরা দেখব এমনই এক অসাধারণ থ্রিলার মুভি নেক্সট, যেখানে নিকোলাস কেজ নামের একজন মানুষের ভূমিকায়, যে ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু এই ক্ষমতা তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, সেটাই দেখার বিষয়। মুভির শুরুতে আমরা দেখি ক্রিস জনসন নামের একজন লোক একটা রাস্তার ধারে ছোট ক্যাফেতে বসে আছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কোনো নির্দিষ্ট মুহূর্তের জন্য সে অপেক্ষা করছে। ঘড়িতে সঠিক সময় হওয়া মাত্রই সে হঠাৎ দরজার দিকে ঘুরে তাকায়, কিন্তু কিছুই ঘটে না। আজ সে যার জন্য অপেক্ষা করছিল সে আসেনি। ক্রিস জনসন লাস ভেগাসে থাকে। সে ফ্র্যাঙ্ক ক্যাডিলাক নামের একটি ছোটখাটো ম্যাজিক শো করে জীবিকা নির্বাহ করে। শোতে সে তার ভবিষ্যৎবাণী করার ট্রিক্স দেখায়। দর্শকরা মনে করে এটা শুধু একটি জাদুর কৌশল। একবার সে মঞ্চে একটা মেয়েকে ডাকে এবং সেকেন্ডের ভিতরেই হিসাব করে বলে দেয় যে ঠিক কখন তার গলার হাড়টি খুলে পড়বে। দর্শকরা হাততালি দেয়, ভাবে চমৎকার ট্রিক। কিন্তু এই মুহূর্তে দর্শকদের মাঝে বসেছিল 2জন FBI এজেন্ট। তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। শো এর বাইরে ক্রিস ক্যাসিনোতে খেলে। সে তার ক্ষমতা ব্যবহার করে ছোট ছোট বাজি ধরে আর অল্প অল্প করে জিতে। তার মূল নিয়ম হলো কখনো বড় জিত নয়, কখনো জ্যাকপটও নয়, কারণ সে চায় না কেউ তার দিকে বেশি নজর দিক। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটি চিফ রয়বল সার্ভেলেন্সার ক্যামেরায় ক্রিসের খেলা দেখছে। এই খেলোয়াড়ের আচরণ কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। রয়বল সিকিউরিটি গার্ডদের ক্রিসের টেবিলে পাঠায়, কিন্তু ক্রিস আগে এটা দেখতে পায় এবং দ্রুত তার চিপগুলোকে ক্যাশ করতে যায়। ক্যাশিয়ারের কাছে যাওয়ার পথে সে ভবিষ্যতের আরও একটি ঝলক দেখে। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন সশস্ত্র ডাকাত ক্যাশিয়ারের কাছে আসবে এবং 2জন কর্মীকে গুলিও করবে। ক্রিস ঠিক সেই মুহূর্তে ক্যাশিয়ারের সামনে পৌঁছায় যখন সশস্ত্র লোকটি আসে। ডাকাত বন্দুক তাক করে, কিন্তু ক্রিস বিদ্যুৎ গতিতে তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নেয় এবং তাকে কাবু করে। এ যাত্রায় তো বিপদটি ধরে যায়। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটি গার্ডরা কিছুই বুঝতে পারে না কি হলো। তারা শুধু দেখে ক্রিসের হাতে বন্দুক। তারা ক্রিসকে তাড়া করতে শুরু করে। পুরো সিকিউরিটি টিম তার পিছনে লেগে যায়। কিন্তু ক্রিসের কাছে এটা কোনো সমস্যাই না, কারণ সে প্রতিটা মুহূর্তের 2 মিনিট আগেই দেখতে পায় গার্ডরা কোন দিক থেকে আসছে। সে তাদের মাঝখান দিয়ে ভূতের মতো পার হয়ে যায়, যেন সে অদৃশ্য। পার্কিং লটে গিয়ে ক্রিস প্রথম যে গাড়িটা পায় সেটি চুরি করে সেখান থেকে বের হয়ে যায়। এবার পুলিশও তার পিছনে ধাওয়া করে। লাস ভেগাসের রাস্তায় তুমুল কার চেসিং হয়। ক্রিস একটা সময় গিয়ে দেখে একটি ট্রেন আসছে। সে ভাবে ট্রেনের আগে ক্রসিংটি পার হতে হবে, কিন্তু তার গাড়ির গতি যথেষ্ট ছিল না। তাই সে তার ভবিষ্যৎ রিপ্লে করে এবং আরও জোরে গাড়িটি চালিয়ে ক্রসিংটি সফলভাবে পার হয় এবং ট্রেনের পিছনে পুলিশের গাড়িগুলো আটকে পড়ে। এদিকে FBI এজেন্ট ক্যালিফেরিস ক্যাসিনো থেকে ক্রিসের পালানোর রেকর্ডিংগুলো পর্যালোচনা করছে। সে তার প্রতিটা মুভমেন্ট বিশ্লেষণ করে এবং বুঝতে পারে যে এই ব্যক্তি সত্যিই অসাধারণ কোনো ক্ষমতার অধিকারী। ক্যালির বস তাকে থামায় এবং মনে করিয়ে দেয় যে তাদের প্রধান কাজ হলো অন্য জায়গায়। বস জানায় যে সন্ত্রাসীরা একটি পারমাণবিক ডিভাইস চুরি করেছে এবং লস অ্যাঞ্জেলে সেটা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনাও করছে। FBI মরিয়া হয়ে বমটি খুঁজছে, কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না। তবুও কেলি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বোঝাতে সক্ষম হয় যে ক্রিসকে এই অপারেশনে যুক্ত করা খুবই দরকার। ক্যালি ক্যাসিনোর সিকিউরিটি চিফ রয়বলকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সে ক্রিসের ক্ষমতা বোঝার চেষ্টাও করে। ক্রিসের খেলার রেকর্ডিং বিশ্লেষণ করে ক্যালি সিদ্ধান্ত আসে যে সে ভবিষ্যতে কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট আগেই দেখতে পারে। বোমা খুঁজতে পেতে এতটুকু যথেষ্ট। এদিকে ক্রিস তার পুরনো বন্ধু আর্বের কাছে যায়। বৃদ্ধ লোকটি চুরি করা গাড়ির জন্য ক্রিসকে বকাঝকা করে। তারা ব্রিলিয়ান্ট খেলতে খেলতে সেই মেয়ের কথা আলোচনা করে যাকে ক্রিস তার দৃষ্টিতে দেখেছিল। এই মেয়েটাই একমাত্র যাকে সে 2 মিনিটের বেশি সময় আগে দেখতে পেরেছে। ক্রিস নিশ্চিত যে এই অপরিচিত মেয়েই তার সত্যিকারের ভালোবাসা হতে পারে, আর পরামর্শ দেয় তাকে ভুলে যেতে এবং ঝুঁকি না নিতে। হঠাৎ ক্রিস থমকে যায়। সে দেখে 1 মিনিটের মধ্যেই একজন FBI এজেন্ট এখানে আসবে, কিন্তু এবার সে পালাতে চায় না। সে জানতে চায় স্পেশাল সার্ভিস তার কাছ থেকে কি চায়। ক্যালি রুমের ভিতরে প্রবেশ করে। সে আর্ভকে বাইরে যেতে বলে এবং ক্রিসের সাথে একা কথা বলবে। এজেন্ট তার ভবিষ্যৎ দেখার ক্ষমতার বিষয়ে ইঙ্গিত দেয়, কিন্তু ক্রিস বোকা সেজে থাকে। ক্রিস বলে এসব তো শুধু একটি ম্যাজিক শো। ক্যালি পিছু হাঁটে না, সে সরাসরি বিষয়ে আসে। চুরি হওয়া পারমাণবিক ডিভাইসের কথা বলে এবং দেশপ্রেম ও কর্তব্যবোধের আবেদন করে সে সাহায্য চায়। কিন্তু ক্রিস সরাসরি এটি প্রত্যাখ্যান করে। সে চায় না সরকার তার ক্ষমতার কথা জানুক। তখন ক্যালি হুমকি দেয়, চুরি করা গাড়ি আর অন্যান্য অপরাধের কথা মনে করিয়ে দেয়। কিন্তু ক্রিস অনর। সে আবারও প্রত্যাখ্যান করে, আর সেই মুহূর্তে সশস্ত্র FBI এজেন্টরা ঘরে ঢুকে তাকে ঘিরে ফেলে।
কিন্তু হঠাৎ সময় আবার পিছনে ফিরে যায়। দেখা যায় ক্রিস এই পুরো ভবিষ্যৎটা আগেই হিসাব করে রেখেছিল। সে তাড়াতাড়ি পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। ক্যালি যখন বিলিয়ার্ড রুমে ঢুকে সেখানে শুধু একা আর্ট খেলছে। এজেন্ট হতাশ হয়ে বুঝে যায় যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সে হাতছাড়া হয়ে গিয়েছে। এদিকে ক্যাসিনোর ম্যানেজার রয়বল পার্কিং লটে তার গাড়ির দিকে হাঁটছে। পথে একটা অদ্ভুত দম্পতি তাকে থামায়। তারা নিজেদের গেমিং কমিশনের কর্মচারী বলে পরিচয় দেয়। ক্রিস জনসনের ব্যাপারে জিজ্ঞেস করে। রয়বল বলে সে এ বিষয়ে কিচ্ছু জানে না। সেই ব্যক্তি দুইজন কোনো দ্বিধা না করে তার হাঁটুতে গুলি করে এবং মাটিতে ফেলে দেয় এবং তার গলায় ছুরি ধরে হুমকি দেয়, যদি সে ক্রিসের সম্পর্কে সবকিছু খুলে না বলে তাহলে তাকে এখানেই মেরে ফেলবে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাইবল তার জানা সব তথ্য এদেরকে বলে দেয়। এদিকে ক্রিস আবার সেই রাস্তার ধারে ক্যাফেতে বসে আছে, তার ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে এবং ঘড়িতেও দেখছে। এবার সে সময়ের ব্যাপারে নিশ্চিত। দরজা খুলে ভিতরে প্রবেশ করে তার দৃষ্টিতে দেখা সেই মেয়েটি। সেই হিমায়িত ক্রিসের পাশ দিয়ে হেঁটে গিয়ে আলাদা একটি টেবিলে বসে ক্রিস এগিয়ে গিয়ে পাশে বসার অনুমতি চায়, কিন্তু মেয়েটি তাকে ঠান্ডাভাবে প্রত্যাখ্যান করে দেয়। ক্রিস তার ক্ষমতার ব্যবহার করে সে বেশ কয়েকটা ভবিষ্যৎ পরিস্থিতি চালিয়ে দেখে, সঠিক কথা খোঁজার চেষ্টাও করে। বারবার সময় ফিরে যায়, সে বিভিন্ন পদ্ধতি চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। মেয়েটা স্পষ্টত কথা বলার মেজাজেই নেই। তখন সাদা স্যুট পরা একটি ছেলে ক্যাফেতে ঢুকে। সে মেয়েটাকে লিজ বলে ডাকে এবং তার টেবিলে গিয়ে বসে। দেখা যায় এই ছেলেটাই তার প্রাক্তন বয়ফ্রেন্ড ক্যান্ডাল। সে দ্বিতীয় সুযোগ চায়, কিন্তু লিজ প্রত্যাখ্যান করে। ক্যান্ডাল চিৎকার চেঁচামেচি করতে শুরু করে এবং রুক্ষভাবে লিজের হাত ধরে। ক্রিস এই সুযোগে তাদের মাঝে এসে দাঁড়ায়। প্রাক্তন বয়ফ্রেন্ড ক্রিসকে মারতে চায়, কিন্তু ক্রিস সহজে প্রতিটা ঘুষি এড়িয়ে যায়, কারণ সে সেকেন্ডের আগে সবকিছু দেখতে পারে। কিন্তু ক্রিস দেখে এই পরিস্থিতিতেও কাজ করছে না। সময় আবার পেছনে যায়। এবার সবকিছু একই স্ক্রিপ্ট অনুযায়ী ঘটে, কিন্তু এবার ক্রিস ইচ্ছাকৃতভাবে ক্যান্ডালের ঘুষি খায়। আর ঠিক এটাই কাজ করে। লিজ তার প্রাক্তনকে তাড়িয়ে দেয় এবং ক্রিসকে ওঠাতে সাহায্য করে। সে তাকে টেবিলে বসতে আমন্ত্রণ জানায়। ক্রিস বলে তার গাড়িটি চুরি হয়ে গেছে এবং তাকে ইন্ডিয়ান রিজার্ভেশনে যেতে হবে। লিজ যেভাবেই হোক সেদিকেই যাচ্ছিল। লিজ সেখানকার একটি স্কুলে পড়ায়। মেয়েটা তাকে লিফট দিতে রাজি হয়। তারা গাড়িতে ওঠে এবং রওনা দেয়। গ্র্যান্ড ক্যানিয়নের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে তারা এগিয়ে চলে। ক্রিস কথা বলা শুরু করে। তাদের দেখা হওয়াটাকে সে ভাগ্য বলে মনে করে, কিন্তু লিজ তার রোমান্টিক মেজাজ শেয়ার করে না। সে সতর্ক থাকে। এদিকে ক্যালি আর তার পার্টনার কেবিনা ক্যাফের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। ওয়েস্ট্রেসে তাদেরকে বলে দম্পতি কোন দিকে গিয়েছে। কেবিনা কেলিকে রয়বলের খুনের খবরটি জানায়। তাকে গলা কেটে মৃত্যু অবস্থায় পাওয়া গিয়েছে। স্পষ্ট হয়ে যায় যে সন্ত্রাসীরাও ক্রিসের পেছনে লেগেছে। তারা চায় সে তাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করার আগে তাকে খতম করতে। এরপর আমরা দেখি একটা সমুদ্র বন্দরের কিছু লোকজন পারমাণবিক স্থাপনা সহ কন্টেনার আনলোড করছে। এরাই ক্যাসিনো চিফকে খুন করে ক্রিসকে খুঁজছিল। পরে দেখানো হয় ক্রিস আর লিজ ইন্ডিয়ার বসতি পৌঁছায়। মেয়েটা তার ছাত্রের জন্মদিনের উপহার এনেছে। ক্রিসও এখানে পিছিয়ে থাকে না। সে বাচ্চাটাকে একটি ট্রিক দেখায়, একটা পাথরকে ছোট্ট টিকটিকিতে পরিণত করে। বাচ্চারা এতে অনেক খুশি হয়। এ দেখে লিজও ক্রিসের প্রতি উষ্ণ হতে শুরু করে। সন্ধ্যায় তারা বৃষ্টি ভেজা রাতের রাস্তা ধরে এগোয়। লিজ ঘুমিয়ে পড়ে ক্রিসের কাঁধে মাথা রেখে। সামনের রাস্তা বন্ধ, বাড়ি বৃষ্টিপাতের রাস্তা ধুয়ে গিয়েছে, যাওয়া সম্ভব না। ফিরে গিয়ে রাস্তার ধারে একটা মোটেলে উঠতে হয়। FBI এজেন্টরা ট্রাফিক ক্যামেরার লিজেন্ডের গাড়ি শনাক্ত করে। ক্যালি কাবানাকে সেখানে অবিলম্বে যেতে বলে ক্রিসকে ধরার সুযোগ এসেছে। ক্রিস এবং লিজ ক্লিফ ফিঙ্গার নামের একটি মোটেলে ওঠে, কিন্তু সেই মোটেলে একটি মাত্র বেড ছিল। তাই ক্রিস ভদ্রলোকের মতো বলে সে গাড়িতেই থাকবে। আর লিজও আপত্তি করে না, কিন্তু গভীর দীর্ঘশ্বাস ফেলে। সে রাতে ঘুমাতে পারে না। উঠে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। সকালে কেবিনা কেলিকে ক্রিসের সঠিক অবস্থান জানায়। এজেন্টরা তাকে ধরার জন্য অপারেশনের পরিকল্পনা শুরু করে। আর এই মুহূর্তে FBI এর সদর দফতরে জরুরি ব্রিফিং চলছে। পরিচালক উইজডম সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক সতর্কতা ঘোষণা করে। তিনি অধীনস্থদের তিরস্কার করতে থাকেন কোনো সূত্র বা সন্দেহভাজন না পাওয়ার জন্য। পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে ওঠে। সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে বোমা ফাটাতে পারে। কেলি এই মিটিংয়ের মাঝে ক্রিস জনসনকে গ্রেপ্তারের জন্য একটি দল চায়। সে নিশ্চিত যে শুধু এই লোকটাই বোমা খুঁজে পেতে সাহায্য করতে পারবে, এবং পরিচালকও রাজি হয়। আর সন্ত্রাসীরাও FBI এর চলাফেরা পর্যবেক্ষণ করে। নেতা স্মিথ সিদ্ধান্ত নেয় কেলির টিমকে অনুসরণ করবে। তারা যদি ক্রিসকে আগে খুঁজে পায়, সন্ত্রাসীরাই আগে তাকে মেরে ফেলবে। সকালে ক্রিস লিজকে আরেকটা ট্রিক দেখায়। কাগজের ফুলকে আসল গোলাপে পরিণত করে তাকে দেয়। এটা অবশেষে মেয়েটার মন গলায়। লিজ ক্রিসকে চুমু খেতে দেয়। তারা রুমে যায় এবং একসাথে সময় কাটায়। তারা যখন কোয়ালিটি টাইম শেয়ার করতে ব্যস্ত, FBI এজেন্টরা ধরার পরিকল্পনা তৈরি করে ফেলেছে। ক্যালি বুঝে যে সাধারণ পদ্ধতিতে ক্রিসকে কোণঠাসা করা অসম্ভব। সে 2 মিনিট আগেই তাদের সব কর্মকাণ্ড দেখবে এবং প্রতিবারই সে পালিয়ে যাবে।
এখানে দরকার হলো চতুরতা। তারা লিজকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। লিজ যখন দোকানে কেনাকাটা করতে বের হয়, ক্যালি তাকে থামায়। ক্যালি লিজকে ক্যাসিনোর ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে ক্রিসের হাতে বন্দুক। ক্যালি লিজকে বুঝায় যে তার সঙ্গী একজন বিপজ্জনক অপরাধী এবং সাইকোপ্যাথ। ক্রিস আইনের হাত থেকে লুকানোর জন্যই লিজকে ব্যবহার করছে। ক্যালি লিজকে একটি স্পষ্ট ধারণা বা নির্দেশ দিয়ে দেয়। ক্রিস শহর থেকে বের হওয়ার ঠিক 2 মিনিট পরেই তাকে ঘুমের ওষুধ খাওয়াতে হবে। 2 মিনিটের মধ্যেই সে বিপদ দেখার সময় পাবে না। লিজ দ্বিধায় পড়ে কিন্তু রাজি হয়। সে মনে করে সঠিক কাজই করছে। লিজ রুমে ফিরে ক্রিসকে শাওয়ারে পাঠায়। এফবিআই এজেন্টরা মোটেলের চারপাশে অবস্থান নেয়। তারা ঘড়ি দেখে সংকেতের অপেক্ষায়, কিন্তু তারা একা না। পাহাড়ের ওপর সন্ত্রাসীরা স্নাইপার রাইফেল স্কোপ দিয়ে মোটেলের প্রবেশদ্বার পর্যবেক্ষণ করছে। শুটার নির্দেশ পায় প্রথম সুযোগে ক্রিসকে মারতে হবে। লিজ একটি গ্লাসে ঘুমের ওষুধ দিয়ে পানি তৈরি করে আনে। ক্রিস শাওয়ার থেকে বের হওয়ার সাথে সাথে সে গ্লাসটা এগিয়ে দেয়, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা পারে না। সে ক্রিসকে থামায় এবং এফবিআই এর পুরো পরিকল্পনা তাকে খুলে বলে। প্রতারণা করতে চায় না, কারণ সে তাকে সত্যই পছন্দ করে ফেলেছে। ক্রিস অবাক হয় না। সে এই ভবিষ্যৎ পরিস্থিতি আগেই দেখেছিল। সে লিজেনের সততার জন্য তাকে ধন্যবাদ দেয় এবং তার ক্ষমতার কথা স্বীকার করে। প্রমাণ হিসেবে টিভি চালু করে এবং উপস্থাপকরা বলার 1 সেকেন্ড আগেই তাদের কথা হুবহু বলে দেয়। এখানে লিজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কিন্তু সে ক্রিসকে বিশ্বাস করে। এরপর ক্রিস লিজকে একটি নির্দেশনামা দেয় এবং তাকে $10,000 দেয়। চুমু খায় এবং রুম থেকে বের হয়ে যায়। ক্যালি বুঝতে পারে পরিকল্পনা তাদের ব্যর্থ হয়েছে। সে দেখে ক্রিস 2য় তলা থেকে সোজা ক্যানিয়ফে লাফ দিয়েছে। এজেন্ট বাধা দিতে দল পাঠায়। লিজ ক্রিসের নির্দেশ অনুসরণ করে গাড়ি স্টার্ট করে অ্যাক্সিলারেটরে ইট রেখে গাড়িটা ঢালুর দিকে নামিয়ে দেয়। গাড়িটা পুরো গতিতে মোটেলের বিশাল কাঠের শয্যায় ধাক্কা মারে। ক্রিস ঢালু দিয়ে দৌড়ায়। সন্ত্রাসী স্নাইপার দিয়ে ক্রিসকে গুলি করার চেষ্টা করে এবং গুলিও করে, কিন্তু এগুলো ক্রিসের গায়ে লাগে না, কারণ এই গুলিগুলোর পজিশন ক্রিস আগে থেকেই দেখতে পারে। পাহাড়ের নিচে ক্রিস নামার পরে দেখতে পারে ক্যালি তার দিকে বন্দুক তাক করে রেখেছে, আর সেই সময় শয্যা থেকে একটি বড় কাঠের গুঁড়ি ক্যালির দিকে আসতে যাচ্ছে। ক্রিস ক্যালিকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর ধন্যবাদ হিসেবে এফবিআই ক্রিসকে গ্রেফতার করে তাকে বেঁধে নিয়ে যায়। একই সময় সন্ত্রাসীরা লিজকে অপহরণ করে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ক্রিস এফবিআই সদর দপ্তরের চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। তার চোখের পাতা বিশেষ ক্ল্যাম্প দিয়ে আটকানো, যাতে সে চোখ বন্ধ করতে না পারে। ক্যালি লাইভ নিউজ চালু করে। ধারণা হলো ক্রিস ভবিষ্যতের সংবাদ দেখে বলতে পারবে কোথায় এবং কখন সন্ত্রাসীরা হামলা করবে। ক্রিস ভবিষ্যতে চলে যায়। লাইভ সংবাদে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে লিজ, তার গায়ে বিস্ফোরক জড়ানো। বিস্ফোরণ করে এবং লিজ সেখানেই মারা যায়। ক্রিস চিৎকার করে বর্তমানে ফিরে আসে। সে এভাবে আর কাজ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। ক্যালি এগুলোর কিছুই বুঝতে পারে না এবং ক্রিস তাকে অবিলম্বে ছেড়ে দিতে বলে। ক্রিসকে একটি হোল্ডিং সেলে স্থানান্তর করা হয়। ক্রিস গার্ডের কাছে সিগারেট চায়। তার ক্ষমতা ব্যবহার করে সে কয়েক ডজন পালানোর পরিস্থিতি চালিয়ে দেখে এবং নিখুঁত একটা পরিকল্পনা পায়। সঠিক মুহূর্তে গার্ডকে ছিটকে ফেলে সে সেল থেকে বের হয়ে যায়। ভবিষ্যৎ দেখে সে সহজেই বিল্ডিংয়ের সব এজেন্টকে এড়িয়ে লস এঞ্জেলের রাস্তায় বেরিয়ে আসে। ক্রিস লিজকে বাঁচাতে দৌড়ায়। এফবিআই এর ক্যাপচার টিম তার পিছনে। সে একটা বহুতল পার্কিং গ্যারেজের ছাদে ওঠে, ঠিক যেখানে সে ভবিষ্যৎ দেখেছিল। ক্যালি তার কাছে আসে। এবার ক্রিস পুরো 2 ঘন্টা সামনের দেখতে পেরেছে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দূর। সে বুঝেছে এটা সন্ত্রাসীদের একটি ফাঁদ। ক্রিস ক্যালিকে একটি চুক্তি দেয়, সে বোমা খুঁজতে তাদেরকে সাহায্য করবে, বিনিময়ে লিজকে বাঁচাতে হবে। এজেন্টরা এখানে রাজি হয়, কেননা তাদের কোনো আর উপায় নেই। ক্রিস পুরোপুরি উন্মুক্ত একটি ছাদে উঠে আসে এবং পাশের বিল্ডিংয়ের সন্ত্রাসী স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ক্রিস অভিনয় করে যে গুলিটি তার লেগেছে এবং সে পড়ে যায়। অপরদিকে ক্যাপচার টিম শুটারের অবস্থান হিসাব করে তার উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। ক্রিস আরও দূরের ভবিষ্যতে তাকায় এবং সে সেই ভ্যানের নম্বরের দিকে নজর দেয়। আর ঠিক এই সময় সন্ত্রাসীরা বিস্ফোরণ জড়ানো মেয়েটাকে ভ্যানে তুলে বন্দরের দিকে নিয়ে যাচ্ছে। ক্রিস এফবিআই টিমের সাথে ব্রিফ করছে। সে বলে তার প্ল্যান অনুযায়ী সকলকে কাজ করতে হবে। ভ্যানটা নির্ধারিত স্থানে থামানো হয়। সন্ত্রাসীরা পালাতে চায়। ক্রিসের নির্দেশে ক্যালি নিখুঁত গুলিতে গাড়ির পাশে জ্বালানার ব্যারেলটি উড়িয়ে দেয়। বিস্ফোরণে ভ্যান উল্টে যায়। লিজ ভ্যান থেকে বের হয়ে বন্দরের একটি ড্রেকে আশ্রয় নেয়। ক্রিসের নেতৃত্বে ক্যাপচার টিম তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সন্ত্রাসীরা আগেই মেয়েটিকে পেয়ে যায়। তারা লিজকে ধরে মানব ডাল হিসাবে ব্যবহার করতে চায়। ক্রিস তার দলসহ একটা বিশাল ট্যাঙ্কারে তাদের তাড়া করে। তার ক্ষমতা ব্যবহার করে সে সন্ত্রাসীদের কোথায় কোথায় বিস্ফোরণের ফাঁদ পেতেছে তা তার সদস্যদেরকে বলে দেয় এবং তারা সকল বিস্ফোরণকে এড়িয়ে যেতে সক্ষম হয়। তারপর কিছু একটা অসাধারণ ঘটে। ক্রিস যেন নিজেকে ক্লোন করে। সে একসাথে কয়েক ডজন ভবিষ্যৎ পরিস্থিতি চালায়। ট্যাঙ্কারের প্রতিটা কোণা তন্ন তন্ন করে লিজকে খোঁজে।
সে নিজেকে একসাথে অনেক জায়গায় দেখে মনে হয় অনেকগুলো ক্রিস একসাথে জাহাজে দৌড়াচ্ছে। ক্রিস লিজের অবস্থান খুঁজে পায় এবং গোলাগুলিতে সন্ত্রাসীর অনেকেই মারা যায় সেখানেই। কিন্তু অপরদিকে এফবিআই এর একজন যোদ্ধা মারা যায়, যে কিনা ক্যালির পার্টনার কেভেনা। ক্রিস তার দলকে ট্যাঙ্কারের হোল্ডে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসী নেতা স্মিথ লিজকে ঢাল হিসেবে সামনে রেখে দাঁড়িয়ে আছে এবং তার মাথায় বন্দুক তাক করে রয়েছে। স্মিথ হুমকি দেয়, আর যদি তুমি একটু কাছে আসো তাহলে এই মেয়েটিকে মেরে ফেলবো। ক্রিস সম্ভাব্য সব ভবিষ্যতের পরিস্থিতি চালাতে শুরু করে। সে ডজন ডজন ফলাফল দেখে, কিন্তু বেশিরভাগেই কেউ না কেউ মারা যায়। অবশেষে সে একটি মাত্র সঠিক পথ খুঁজে পায়। ক্রিস সোজা স্মিথের দিকে ছুটে যায়, সন্ত্রাসীর গুলি করে। ক্রিস প্রথম গুলি এড়ায়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, কেননা ক্রিসের প্রতিটি শট আগে থেকেই জানা রয়েছে। ঠিক নিখুঁত মুহূর্তেই এজেন্ট ক্যালি গুলি ছোড়ে এবং গুলিটি স্মিথের মাথায় গিয়ে লাগে এবং সেখানেই সে মারা যায়। লিজ এখানে বেঁচে যায় এবং ক্রিস গিয়ে লিজকে জড়িয়ে ধরে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ পারমাণবিক ডিভাইস বন্দরে নেই। ক্যালি বুঝতে পারে বোমা অন্য কোথাও আছে। সে ক্রিসকে বিশেষ পদ্ধতিতে খোঁজার ব্যবস্থা করে দেয়। ক্রিস যন্ত্রের দিকে তাকায় এবং ভবিষ্যৎ দেখার চেষ্টা করে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে যে সে সবচেয়ে বড় একটি ভুল করেছে। পুরোটাই ছিল একটি ফাঁদ। সন্ত্রাসীরা ইচ্ছাকৃত সময় সাপেক্ষ করেছে। সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলের কেন্দ্রে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটে। পারমাণবিক মাশরুম শহরের উপরে উঠে যায়। শকওয়েভে পৃথিবীর বুক থেকে সব প্রাণী মুছে দেয়। লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তারপর শকওয়েভে তাদেরকে গ্রাস করে। এখানেই শেষ নাকি আরো কিছু রয়েছে? এরপর আমরা দেখি ক্রিস চোখ খুলে। সে ফ্লিক হ্যাঙ্গার মোটেলের রুমে শুয়ে আছে। লিজ শান্তিতে তার বুকের উপর ঘুমাচ্ছে। জানালার বাইরে নতুন সকাল। বিস্ফোরণের আগের সবকিছুই, এফবিআই এর বন্দী হওয়া, ট্যাঙ্কারের যুদ্ধ, লিজকে উদ্ধার, পারমাণবিক বিস্ফোরণ, সবই ছিল একটা সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি। ক্রিস অনেক অনেক দূর সামনে তাকিয়ে দেখছিল সেই বিপর্যয়, যা ঘটবে যদি সে এফবিআই কে সাহায্য না করে। ক্রিস তার ফোনটি তুলে ক্যালিকে কল করে। সে সাহায্য করতে রাজি হয়, একটা শর্তে। লিজকে এই ঘটনায় জড়ানো যাবে না। ক্যালি লিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ক্রিস লিজকে জাগায়, বলে তাকে গুরুত্বপূর্ণ একটি কাজে যেতে হবে, কিন্তু সে অবশ্যই ফিরবে এবং তাকে অপেক্ষা করতে বলে। ক্রিস মেয়েটিকে চুমু খায় এবং রুম থেকে বের হয়। সে মোটেলের বারান্দায় বসে মাথায় একটা চিন্তা খেলে যায়। একটা কালো গাড়ি এসে থামে এবং সেই গাড়ি থেকে এজেন্ট ক্যালি বের হয়। ক্রিস গাড়িতে ওঠে। তারা লস অ্যাঞ্জেলকে বাঁচাতে রওনা দেয়। আর সিনেমাটা এখানেই শেষ হয়। আর মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টে লিখে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।